আজকে বাংলাদেশ যে পর্যায়ে গিয়ে পৌঁছেছে, যেভাবে নীতি নৈতিকতাহীন ভাবে একটা দেশের উপরে বিনা বুটে আপনার এই সরকার চেপে বসেছে, আপনার ওই প্রশাসনের উপর নির্ভর করে এই দেশকে যেভাবে আপনার মানুষ মানুষ দেশের আপনার কর্মচারী কর্মকর্তাকে এবং সর্বস্তরের মানুষকে যেভাবে চরিত্রহীন করে তুলেছে এই শেখ হাসিনার গত 16 বছরের আপনার শাসন আমলে। জনাব আজিজুজ্জামান লন্ডন থেকে যুক্ত হয়েছেন, আপনাকে এই বিষয়টা নিয়ে একটু কথা বলার অনুরোধ করছি। আমরা দেখেছি বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে আপনার ওই আওয়ামী লীগের লোকরাই আওয়ামী লীগের লোকদেরকে হত্যা করছে। যেমন দেশ স্বাধীন হওয়ার পরে জাসদ নামক একটি রাজনৈতিক সংগঠন গঠিত হয় এবং ওই জাসদ রাজনৈতিক সংগঠনটাই ছিল সম্পূর্ণ রূপে ওরা আওয়ামী লীগের এবং ছাত্রলীগের নেতৃবৃন্দই ছিল। ওরা আলাদাভাবে একটা সংগঠন তৈরি করে এবং শেখ সাহেবের এই আপনার শাসন ব্যবস্থাকে ওরা চ্যালেঞ্জ ছুড়ে দেয় এবং সেই সময়ে বাংলাদেশে রক্ষী বাহিনী গঠন করেন শেখ সাহেব এবং ওই আপনার জাসদের ছেলেদেরকে বা জাসদের যারা নেতৃবৃন্দ ছিল তাদেরকে বিভিন্নভাবে অত্যাচার অন্যায়ভাবে হত্যা করেন এবং ওরাও অনেককে হত্যা করে, অনেক এমপিকেও ওরা হত্যা করেছে। ইভেন ঈদগাহ ময়দানেও অনেক এমপিকে হত্যা করেছে জাসদের লোকেরা। তো এই যে আপনার কামড়াকামড়িটা, আমরা মানে আপনার দেশীয় ভাষায় একটা কথা আছে, কুকুরের কামড়াকামড়ি, এটা হচ্ছে কুকুরের কামড়াকামড়ি। আওয়ামী লীগ মানেই হচ্ছে একটা অমানুষের দল। তো এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে কি, ওই যে গণতন্ত্রবিহীন বাংলাদেশ, যেখানে গণতন্ত্র নাই সেখানে ন্যায় বিচার নাই, যেখানে ন্যায় বিচার নাই সেখানে অন্যায় অত্যাচার অবিচার এগুলা সমাজে ছেয়ে ফেলে। আমরা দেখতেছি ওরা ওদের নিজেদের মধ্যেই মানে মারামারি করতেছে, কাটাকাটি করতেছে। বিরোধী দলের তো কেউ নাই মারামারি করার, এবং ওরা নিজেদের মধ্যেই কাটাকাটি করার পিছনে কারণ হচ্ছে গিয়ে আপনার চুরি চামারি বাটপারি এবং লুটপাট। এবং আপনি জানেন হয়তো যে ঢাকাতে প্রত্যেক দিন আপনার কয়েক কোটি টাকার চাঁদাবাজি হয়। আপনার এই চাঁদাবাজির টাকা পয়সা নিয়েও এরা আপনার অনেক সময় হত্যার মধ্যে লিপ্ত হয়ে যায়, হত্যা করে ফেলে। ওরা কেউ কাউকে সহ্য করতে পারে না। আপনার জানা আছে ওরা নিজেরাই নিজেদেরকে হত্যা করে এবং নিজেদেরকে হত্যা করে আবার বিরোধী দলের উপর আপনার দোষ চাপাইতেও চায়। এরা হচ্ছে একটা বেঈমানের দল। আর কতগুলো বেঈমান মিলে বর্তমানে বাংলাদেশটাকে আপনার লুটেপুটে খাচ্ছে। আপনারা জানেন যে এই শেখ হাসিনাকে 2-4 দিন আগে ভারত থেকে আসছে, ভারতে গিয়ে কি করছে, ওই যে জানুয়ারি মাসের 7 তারিখের যে নির্বাচন হয়েছে, ওই নির্বাচনে যে ভারত একা আপনার এই শেখ হাসিনার সরকারকে ক্ষমতায় রেখেছে, তার জন্য যাইয়া কি করছে, করিডোর দিয়ে আসছে। আমাদের দেশের মাটির উপর দিয়ে রেল যাবে, ওই ওদের দেশ থেকে বাইর হবে, মাঝখানে আমাদের মাটির উপর দিয়ে কতক্ষণ রেল চলবে, তারপরে আপনার ওদের দেশে চলে যাবে। এটা করিডোর, এটা কিন্তু আপনার ট্রানজিট না। এই করিডোরটা দেওয়ার জন্য গেছিল ইন্ডিয়াতে, এবং যেখানে আমাদের পানির ন্যায্য হিস্সা 54টা নদীর, অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্সা, সেই বিষয়ে কোনো আলাপ আলোচনাই নাই। তিস্তা নদীর পানির ন্যায্য হিসার ব্যাপারে কোনো আলাপ আলোচনাই নাই। কিন্তু বাংলাদেশ সরকার দেশের ভিতরে একটি প্রকল্প তৈরি করতে চায়, যেটা হচ্ছে তিস্তা প্রকল্প। সেই প্রকল্পতে আপনার বর্ষাকালে পানি কিভাবে রিজার্ভ করবে এবং আমাদের মরুভূমিকে কিভাবে পানি দিবে, এই রিজার্ভ করার জন্য যে প্রকল্পটি হাতে নিয়েছে, এটা কয়েক বিলিয়ন ডলারের প্রকল্প। সেই প্রকল্পটা ওরা নিয়ে যেতে চাইতেছে, যেখানে ওরা আমাদেরকে পানির ন্যায্য হিসা দিবে, সেইটা না দিয়ে এই প্রকল্পের কন্ট্রাক্টরিটা পর্যন্ত ওরা নিতে চাইতেছে। এইভাবে আমাদের দেশকে পাঁচাটা গুলামে পরিণত করেছে এই শেখ হাসিনা। এই শেখ হাসিনা বর্তমানে ভারতের একটা প্রভিন্সের মুখ্যমন্ত্রীর পর্যায়ে চলে গেছে। আমরা স্বাধীন সার্বভৌম দেশ হিসাবে এখন নাই, আমাদের দেশটা এখন ভারতের পেটের ভিতরে চলে গেছে। নারায়ণগঞ্জে একজন আওয়ামী লীগ নেতাকে হত্যা করা হয়েছে, এই হেডলাইন দেখে রাজশাহী থেকে বারবার কনফার্ম করছে যে রাজশাহীতে আজকে আরেকটা হত্যাকাণ্ড ঘটেছে, তাছাড়া আরো কয়েকটা জেলার কথা মানুষ লিখছে। এটার পিছনে কারণ কি? জাহাঙ্গীর ভাই, আপনি তো একেবারে গ্রাম থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, গ্রামগঞ্জে কেন আওয়ামী লীগ অপর আওয়ামী লীগের কাছে খুন হচ্ছে এখন? এই ঘটনার পিছনে আপনি যে কথাটা বলছেন, এই ঘটনার পিছনে কয়েকটা কারণ আছে। কারণ হইলো তারা জানে যে তাদের চতুর সাইড পুড়িয়ে আসছে, এখন এদের হলো শেষ সময়।
এখন আরো যেটা লুটি পাটি খাইছে এখন চাইতেছে আরো কিছু লুটি পাটি খাইবার লাগে, কাছ থেকে বেশি কামাইবো আর কি। তো আমি দেখছি কি রাজশাহীতে যে ঘটনাটা ঘটছিল, রাজশাহীর একজনে একজনকে দোষারোপ করে, একজন হলো পলক, আরেকজন হলো মেয়র, ওর নাম কি জানি, হে মানে একজনে দোষারোপ করে। আর নারায়ণগঞ্জের বিষয়টা তো আপনারা দেখছেন। আমি যে একটা কথা বলতে চাচ্ছি, ঈদের পরের দিন আমাদের একটা অনুষ্ঠান ছিল, সেটা হলো কি আপনার ঈদ পুণ্য মিলনী অনুষ্ঠান। ওই অনুষ্ঠানে আমাদের ডক্টর রাজাল করিম ভাই আমাদের সাথে ছিলেন। তো আমরা অনুষ্ঠানটা চলার পরে মনে হয় আধা ঘন্টার পরে পুলিশ যায় সাইরুগিয়ার দিকে গিরিয়ে এলেছে আমাদের। তো বলছে আপনারা যে এখানে এই পুণ্য মিলনী অনুষ্ঠান করতেছেন, আপনারা কি আমাদের থেকে অনুমতি আনছেন? তো আমাদের নেতারা বলছে যে না, আমরা এই সামান্য অনুষ্ঠান, আমরা ঈদ পুণ্য মিলনী অনুষ্ঠান, আমরা এই কারণে কার থেকে তো অনুমতি নিই নাই, আমরা আপনাদের থেকে অনুমতি নিই নাই, আমরা সামান্য অনুষ্ঠান করে আমরা চলে যাব। ওরা আমাদেরকে করতেই দিল না, আমরা শেষ পর্যন্ত অনুষ্ঠান থেকে চলে আসছি। তো বিষয়টা হলো আল্লাহ ধরে 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 না, ধরলে আর আল্লাহ ছাড়ে না। তো এদের হলো এখন এই অবস্থা, ইনশাল্লাহ এদের পতন অনিবার্য। আল্লাহ পাক এদেরকে এখন শেষ মুহূর্তে এদেরকে এইভাবে এরা নিজেরা কিলাকিলি করি, মারামারি করি, কাটাকাটি করি, এরা নিজেরা শেষ হয়ে যাবে। আমরা আল্লাহর দরবারে সবকিছু বিচার দিছি, আল্লাহ আমাদের দোয়া যদি আমাদের কবুল করে। বাংলাদেশের পুলিশ বিভাগে বর্তমানে ৮০,০০০-এরও উপর ভারতীয় জনগণ কাজ করতেছে, ভারতীয় লোক, ভারতের আপনার নাগরিক, ভারতের জনগণ নাগরিক ৮০,০০০-এর উপর ভারতীয় নাগরিক আপনার বাংলাদেশের পুলিশ বিভাগে চাকরি করতেছে। এই দেশটা কোন পর্যায়ে নিয়ে গেছে একটু বিবেচনা করবেন বাংলাদেশের মানুষকে, যে বাংলাদেশের মানুষের চিন্তা করার সময় এসেছে যে আপনারা নীরব থাকবেন নাকি আপনারা জাগ্রত হবেন। আপনারা নিজেদের জীবন হয়তো কোন রকম কাটিয়ে যেতে পারবেন, কিন্তু ভবিষ্যৎ বংশধরদের জন্য কি রকম দেশ রেখে যাচ্ছেন এই বিষয়ে চিন্তা করার জন্য আমি একটু আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি। জনপ্রিয় এবং অত্যন্ত মেধাবী মানুষকে বিনা অপরাধে ওরা ফাঁসি দিয়েছে। তো এটা ছিল একটা ক্যাঙ্গারু কোর্ট, এবং এটাও ছিল আপনার ভারতের একটা পরিকল্পনা। কারণ আপনারা জানেন একমাত্র জামাতে ইসলামী বাংলাদেশে ভারতের বিপক্ষে কথা বলতো, দেশের পক্ষে কথা বলতো। ভারতের বিপক্ষে কথা বলার কারণেই আপনার এই 111-এর সৃষ্টি হয়েছে, এবং এটা একটা টার্গেট ছিল আপনার যে ইসলামী শক্তিকে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে হবে, ইসলামী শক্তিকে ধ্বংস করতে হবে, আলেম উলামাদেরকে বাংলাদেশে টিকতে দেওয়া যাবে না। এই শেখ হাসিনা অবৈধ সরকার ক্ষমতায় আসার পরে আপনার 2009 সালের পরে 54 জন সামরিক ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে হত্যা করা হয়েছে, সেই সাথে আরো প্রায় 20-22 জনের মতো মানুষকে হত্যা করেছে পরিকল্পিতভাবে এই ভারতীয় র এজেন্টেরা। এবং শেখ হাসিনা সেই যুক্তি করে দিয়েছিল একদিন না একদিন এদের বিচার হবে। এবং জামাতে আমাদের এই আপনার বক্তা যে ভাই আপনার অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন এবং যিনি বলেছেন যে আল্লাহর বিচার আল্লাহ একদিন ঠিকই করবে, অবশ্যই বিচার হবে। এটা আল্লাহ কাউকে ছেড়ে দেয় না, ন্যায্য বিচার অবশ্যই মানুষেরা পাবে, এবং সেটার কিছুটা নমুনা তো আপনারা দেখতেই পাচ্ছেন।